ঘরের কাছে আশিনগর পড়শি করেন বাস। দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে মাঝে মধ্যে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়া যায়। যেমন ভাবা তেমন কাজ, সেই ভেবে আমি, আমার বোন, আমাদের মেয়েরা, আমাদের 2 বান্ধবী আমরা ট্রেনে উঠলাম শ্যামনগরের উদ্দেশ্যে, যাব বজরংবলীর মন্দির। ওরা বেলঘরিয়া থেকে উঠেছিল, আমরা সোদপুর থেকে ওদের সাথে জয়েন করলাম। লোকাল ট্রেনে বেশ ভিড় ছিল, আমরা লেডিস কম্পার্টমেন্টে ছিলাম, নানা রকম ফেরিওয়ালা আনাগোনা ছিল। অনেকদিন পর আমি লোকাল ট্রেনে উঠলাম। কথাটা একটু আনইউজুয়াল শোনালেও সত্যিই তাই, কারণ আমার দৈনন্দিন জীবনে বাস রুটটাকে আমি বেশি ব্যবহার করি। দুপাশে গাছপালা, ক্ষেত, গ্রাম সব কিছু ছাপিয়ে ট্রেন ছুটে চলছিল। আমরা গল্পে গল্পে আমাদের রাস্তাটা কখন পার করে ফেললাম আমরা কেউ বুঝতেই পারিনি। আমরা নামলাম এসে কাঁকিনাড়া স্টেশনে। এখানে রেলওয়ে ফুট ওভারব্রিজ ক্রস করে এলাম টোটোর কাছে। টোটোয় আমরা উঠে পড়েছি, এক একজনের 20 টাকা করে ভাড়া। যাব আমরা বজরংবলীর মন্দিরে। এখানে কিন্তু বজরংবলী একটু অন্য রূপে পূজিত হন। সেই গল্প জানতে গেলে আমার সঙ্গে তোমরা শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। তোমরা সব কেমন আছো? আমি উপর দিকে তাকিয়ে দেখছিলাম মন্দিরের চূড়া। এই হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির। বজরংবলী মুশকিল আসান করেন, সংকট মোচন। সত্যিই তো তিনি সকলের জীবনের বিপদ আপদ সবকিছু দূর করে সকলকেই ভালো রাখেন। আমরা এবার আস্তে আস্তে মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই আমরা শ্রী গণেশজিকে দর্শন করলাম। শ্রী গণেশায় নমঃ। অগ্রে গণেশ বন্দনা না করে কোনো পুজোই হয় না। এরপরে আমরা এলাম বাগানের দিকে। এখানে বেশ অনেক রকম ফুলের গাছ ছিল, সবজির ক্ষেত ছিল, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন রকম গাছের সারি ছিল। একটা খুব বড় ঝিল ছিল, দারুণ লাগছিল। আর ছিল একটা পার্ক। ছুটির দিনে মাঝে মধ্যেই বন্ধুবান্ধবকে নিয়ে বা পরিবারের লোকজনকে নিয়ে এরকম দিব্য ঘুরে আসা যায়, দারুণ লাগে। চারিদিকটা খুব সুন্দর, আর কত রকম পাখি দেখতে পাচ্ছিলাম, যা আমাদের কলকাতায় তো একেবারে বিরল। এরপরে আমরা গেলাম ডালি কিনতে। 20 টাকা করে ডালির প্যাকেট, লাড্ডু ছিল সেখানে, আর কমলা রঙের সিঁদুর বজরংবলীর চরণে দেওয়ার জন্য। এবারে আমি আস্তে আস্তে যাচ্ছি মূল মন্দিরে, যেখানে বজরংবলী আছেন। এখানে বজরংবলীর কিন্তু একটা অন্যরকম রূপ, তোমাদেরকে সেই রূপটা আমি এখন দেখাবো, চলো আমার সাথে। এই হচ্ছে বজরংবলীর রূপ, এখানে শয়ান রূপ। এটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। রাম রাবণের যুদ্ধ শেষে প্রভু বজরংবলী বিশ্রামের জন্য এখানে এসে বিশ্রাম নিচ্ছিলেন। কলকাতায় বসবাসকারী একজন মারোয়ারি, তিনি এই রূপ স্বপ্নাদেশে পেয়ে এখানে এসে তারপর বজরংবলীকে মাটি খুঁড়ে সেখান থেকে ওনাকে তুলে বেদি করে এখানে স্থাপন করে যান। এইখানে বজরংবলী বেদির নিচে সবসময় জল দেওয়া হয়, যাতে ওনার শরীর ঠান্ডা হয়। আমরা তো সাধারণ মানুষ মন্দিরে যাই দেবতার উদ্দেশ্যে, আমাদের মনে নানাবিধ চাহিদার কথা জানাবো বলে এই দাও, ওই দাও, সেই দাও। কিন্তু কেন জানি না আমার সেদিনকে বজরংবলীর এই রূপ দেখে মনে হলো যেন মা ধরিত্রীর বুকে ছোট্ট শিশু বজরংবলী শিশুর মতো বিশ্রাম নিচ্ছেন, কত ক্লান্ত। তাই আর ওনাকে প্রাণ ভরে প্রণাম করলাম। এইটা দাও, ওটা দাও বলে আর ওনাকে বিব্রত করলাম না। ওনার চরণে সিঁদুর দিলাম, প্রাণ ভরে ওনাকে শুধু দর্শন করলাম। প্রভু এখানে কত আরামে বিশ্রাম নিচ্ছেন। সত্যি তো ওনারও তো বিশ্রামের প্রয়োজন পড়ে। সমস্ত পৃথিবীর চিন্তা তো ওনারই মাথায়, সবার সংকট উনি মোচন করেন। এরপরে আমরা গেলাম, এর পিছনেই রয়েছে একটা রাধা মাধবের মন্দির আর শ্রীরামচন্দ্রের মন্দির। সবাই বলছিল আশেপাশে এই মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো। মন্দিরের ভাস্কর্য দেখে সেটাই মনে হচ্ছিল। আর সামনে যেহেতু অন্নপূর্ণা পুজো আসছে, রামনবমী আসছে আর হনুমান জয়ন্তী আসছে, এই মন্দিরগুলোর
সংস্কারের কাজ চলছিল। ওই দিনগুলোতে এখানে উৎসব হয় এবং ভোগের ব্যবস্থা থাকে, কেউ চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন। মনে রাখবেন, শিয়ালদার থেকে ট্রেনে উঠে কাঁকিনাড়ায় নেমে তারপর সেখান থেকে টোটোয় করে মন্দির। টোটোওয়ালাকে বললে ওরাই নিয়ে যাবে। এটাই রুট। আমরা এলাম শ্রীরামচন্দ্রের মন্দিরে। শ্রীরাম, সীতা মাইয়া আর লক্ষ্মণজি রয়েছেন। দুপাশের দেওয়ালে রামায়ণের বিভিন্ন আখ্যান খোদাই করা আছে। বাল্মীকি মুনি রামায়ণ লিখছেন বসে। এরপরে এলাম রাধা মাধবের মন্দিরে। শ্রীকৃষ্ণের জন্মকথার অনেক উপাখ্যানও এখানে খোদাই করা রয়েছে। জয় রাধে মাধব, জয় রাধে মাধব। দর্শন করলাম। এখানে গিরি গোবর্ধন রূপ দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে। এই হচ্ছে বজরংবলীর মন্দিরের চূড়া, অনেকটা উঁচু। আমি রাধা মাধবের মন্দির থেকে উপরে নিয়েছিলাম। জয় শ্রীরাম। এরপরে গেলাম পিছনে মা অন্নপূর্ণার মন্দিরে। একটা বাগানের ভেতর দিয়ে গেলাম। দুপাশে প্রচুর গাছপালা, কত রকমের যে নাম না জানা ফুলের গাছ তার ইয়ত্তা নেই। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ, শ্রী অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা, তিনি তো জীবজগতের সকলের জন্য অন্নের ব্যবস্থা করেন। স্বয়ং বাবা ভোলা মহেশ্বরও ওনার কাছে গিয়ে অন্ন চেয়েছিলেন। মা গো, আমার সন্তানকে ভালো রেখো মা, দুধে ভাতে রেখো। একটা পার্কও আছে পাশে, অনেক বাচ্চারা খেলছিল। এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। খুবই সুন্দর, এতটাই সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায়। এই হচ্ছে মূল মন্দিরটা, যার ছবিটার পাশে রাখা রয়েছে। আমরা এবার আস্তে আস্তে উপরে উঠলাম অন্নপূর্ণার মন্দিরে যাব বলে। দুপাশে নন্দী মহারাজ, ভৃঙ্গি মহারাজ রয়েছেন। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। সংস্কারের কাজ চলছিল তখন। ভেতরেও বিগ্রহ নবকলেবর হচ্ছিল, রং করা হচ্ছিল। কত রকম ফুল গাছ, দারুণ লাগছিল। এই যে নন্দী এবং ভৃঙ্গি দুই পাশে। আস্তে আস্তে ওপরে গেলাম আমরা। চলে এলাম মন্দিরের মূল ফটকের কাছে। এই যে বিভিন্ন উপাখ্যান, সেইগুলো সব রং করা হচ্ছিল। মন্দিরের গায়েগুলো খোদাই করা আছে। এই হচ্ছেন সমুদ্র মন্থনের কাহিনী, সুরাসুরের যুদ্ধ। শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, প্রভু বজরংবলী। আমরা সবাই প্রাণ ভরে দর্শন করলাম মা অন্নপূর্ণাকে। মা রাজেশ্বরী হয়ে বসে আছেন। বাবা ভোলানাথ ওনার কাছে করজোড়ে অন্ন চাইছেন। এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে গেলাম, যেখানে একটা সুড়ঙ্গের মধ্যে শিবলিঙ্গ রয়েছে। দেখো সিংহদুয়ারটা কি সুন্দর। এ হচ্ছে মন্দিরের গম্বুজ। অনেকটাই উঁচু। এরপরে আমরা আস্তে আস্তে গেলাম শিবলিঙ্গ দর্শন করতে। এখানে নন্দী মহারাজ বসে আছেন, কি নিশ্চিন্ত। ভোলানাথের
পার্ষদ। এরপরে একটা সুড়ঙ্গ দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। সেখানে শিবলিঙ্গ আছে। ওরা আগেই ভেতরে গিয়েছিল আর আমি একটু চারপাশটা তোমাদের দেখাবো বলে একটু পরে এলাম।